আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দ্বিতীয় ক্লাস, এর আগে একটা প্রথম ক্লাস হয়েছিল, আজকেরটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমি পরিচয় দিচ্ছি, আমি দিলরুবা হক, প্রভাষক অর্থনীতি, মান্নান হাই স্কুলের কলেজ। তাহলে তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিমান্ড, অর্থাৎ চাহিদা, যেটা না হলে আসলে ইকোনমিক্সের মজাই পাওয়া যায় না। সেটা তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, সবার চাহিদা থাকে, কার চাহিদা থাকে না বলো? সব মানুষেরই চাহিদা থাকে। তাহলে প্রথমে আমরা আসি, চাহিদা কি? হ্যাঁ, তাহলে চাহিদা কি? কোনো কিছু পাওয়ার আশা বা আকাঙ্ক্ষাকে বলা হয় চাহিদা। এটা হচ্ছে একটা সাধারণ সংজ্ঞা। অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝো? অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্য বা শর্তকে নির্দেশ করে। শর্তগুলো কি কি? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ, আর অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটা বৈশিষ্ট্য তোমার থাকতে হবে। তিনটা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে সেটাকে চাহিদা বলা যাবে না। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্য বা শর্তকে নির্দেশ করে। 1 নম্বর হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। দুই নম্বর হচ্ছে দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ। অর্থ বা সামর্থ্য। 3 নম্বর হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য যদি একটা মিসিং হয়ে যায় তাহলে সেটাকে চাহিদা বলা যাবে না। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ, অর্থ ব্যয় করার ইচ্ছা। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একজন ভিক্ষুক, তার যদি গাড়ি ক্রয় করার চাহিদা থাকে, গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকে, তাহলে সেটাকে চাহিদা বলা যাবে কি না? কেননা ভিক্ষুকের কি নাই? ভিক্ষুকের দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। তাহলে ভিক্ষুকের যে গাড়ি ক্রয় করতে ইচ্ছে করতেছে সেটাকে চাহিদা বলা যাবে না। কারণ ভিক্ষুকের কি আছে? পাওয়ার আকাঙ্ক্ষাও আছে, হ্যাঁ, অর্থ ব্যয় করার ইচ্ছাও আছে, কিন্তু তার কাছে কি নাই? প্রয়োজনীয় অর্থ ব্যয় করার সামর্থ্যটি তার কাছে তার নেই। হ্যাঁ, তাহলে সেটাকে চাহিদা বলা যাবে না। আরেকটা উদাহরণ দিই, যেমন একজন কৃপণ, তার সন্দেশ বা মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, তাহলে সেটাকে চাহিদা বলা যাবে কি না? সেটাকে চাহিদা বলা যাবে না কৃপণের, কারণ কৃপণের কি নেই? অর্থ ব্যয় করার ইচ্ছাটা নাই, তার আকাঙ্ক্ষাও আছে, তার সামর্থ্য আছে। হ্যাঁ, তাহলে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে নির্দেশ করে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য থাকতে হবে, এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের যদি উদ্দীপকে আসি এরকমভাবে যে প্রথমে চাহিদা বলা যাবে, পরে যাবে না, হ্যাঁ, তাহলে তোমরা সেটা সুন্দর করে আয়ত্ত করবে। হ্যাঁ, যখন দেখবা যে তিনটা বৈশিষ্ট্য তার কাছে ফুলফিল হয়েছে, তাহলে সেটাকে চাহিদা বলা যাবে। হ্যাঁ, এবার আমরা আসি চাহিদা বিধি। চাহিদা বিধি। ইংলিশ হচ্ছে ল অফ ডিমান্ড। চাহিদা বিধি ইংলিশ হচ্ছে ল অফ ডিমান্ড। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে এরূপ বিপরীতমুখী সম্পর্কটাই হচ্ছে চাহিদা বিধি। কোনো দ্রব্যের অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা কী হলো? বিপরীতমুখী। এই বিপরীতমুখী সম্পর্কটা হলো চাহিদা বিধি। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণের সাথে তোমাদের বলে দিই। ধরো তুমি জানো যে আলুর কেজি হচ্ছে 30 টাকা,
তুমি বাজারে গেছো, তুমি 5 কেজি আলু কিনবা 30 টাকা দরে। হ্যাঁ, এখন তুমি যদি বাজারে গিয়ে দেখো আলুর কেজি হয়ে গেছে 50 টাকা, তাহলে কি তুমি 5 কেজি আলু কিনতে পারবা? পারবা না। তাহলে তোমার কী হলো? চাহিদাটা কমে গেল। হ্যাঁ, আবার বিপরীতভাবে তুমি যদি দেখো আলুর কেজি 20 টাকা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কী করবা? তুমি আরও বেশি আলু কিনবা, তাহলে তোমার চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ প্রাইস ইনক্রিজ, ডিমান্ড ডিক্রিজ। দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। প্রাইস ডিক্রিজ, ডিমান্ড ইনক্রিজ। দাম কমলে চাহিদা বেড়ে যায়। মনে রাখবো, প্রথমে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্কটা, সেটা হচ্ছে চাহিদা বিধি। ঠিক আছে, এবার আমরা রেখাচিত্রের সাহায্যে একটা সূচি থেকে চাহিদা বিধিটি ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি একটা সূচি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাম, চাহিদার পরিমাণ। এটা হচ্ছে প্রাপ্ত বিন্দু। দামটা আমরা টাকায় প্রকাশ করব, আর চাহিদার পরিমাণটা প্রকাশ করব একক। ঠিক আছে, কোনো দ্রব্যের দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক। প্রাপ্ত বিন্দু ধরে নিলাম এ। দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ হলো 6 একক। প্রাপ্ত বিন্দু নিলাম বি। দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ হলো 4 একক। প্রাপ্ত বিন্দু নিলাম সি। এটা একটা চাহিদা সূচি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিব যে এটা কিভাবে চাহিদা সূচি, এটা কেন চাহিদা সূচি হলো, তোমরা কিভাবে বুঝবা। হ্যাঁ, তাহলে প্রথমে দাম, চাহিদার পরিমাণ, প্রাপ্ত বিন্দু। দাম 1 টাকা, চাহিদার পরিমাণ 8 একক। দাম 2 টাকা, চাহিদার পরিমাণ 6 একক। দাম 3 টাকা, চাহিদার পরিমাণ 4 একক। এবার খেয়াল করো, দাম যখন 1 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ হয়েছে 8 একক। হ্যাঁ, দাম বেড়ে গেছে 1 টাকা থেকে 2 টাকা। দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে হয়েছে কত? 6 একক। দাম আরও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 3 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ দেখো আরও কমছে, 4 একক হয়েছে। তাহলে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। হ্যাঁ, বিপরীতভাবে যদি আমরা দেখি, দাম আস্তে আস্তে কমে, তখন চাহিদার পরিমাণ বেড়ে যাবে। দেখো, দাম যখন 3 টাকা, চাহিদার পরিমাণ হয়েছে 4 একক। দাম কমছে 3 টাকা থেকে 2 টাকা, চাহিদার পরিমাণ বেড়ে গেছে 6 একক। দাম আরও কমছে, চাহিদার পরিমাণ বাড়ছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে এটা হচ্ছে একটা চাহিদা সূচি। হ্যাঁ, এই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা আঁকবো। ঠিক আছে, হ্যাঁ, এবার এই চাহিদা সূচি থেকে কীভাবে আমরা চাহিদা রেখা আঁকবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাহিদা রেখা আঁকতে হলে একটা লম্ব অক্ষভিত্তিক রেখা নিতে হবে, আর একটা ভূমি অক্ষভিত্তিক রেখা নিতে হবে। লম্ব অক্ষে দাম, চাহিদা রেখায় লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, এই যে চাহিদার সূচি, এখান থেকে আমরা নিব। হ্যাঁ, দাম কত? 1, 2, 3। দামটা কোথায় হবে? লম্ব অক্ষে হবে। হ্যাঁ, তাহলে 0, মূলবিন্দু হচ্ছে 0, 1, 2, 3, 1, 2, 3। এবার আসো, চাহিদার পরিমাণ কত আছে? 8, 6, 4। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কত? 8 একক। চাহিদার পরিমাণ আছে সর্বোচ্চ 8 একক। তুমি দেখবা সর্বোচ্চ কত আছে, সর্বনিম্ন কত আছে। সর্বনিম্ন আছে কত? 4 একক। হ্যাঁ, তাহলে দেখো, প্রথমে দেখবা সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, এরপর দেখবা যে গ্যাপটা কত আছে। তুমি কত গ্যাপ নিবা, অন্তরটা কতটুকু নিবা। প্রথমে 8, তারপরে 6, তারপরে 4। তাহলে কত আছে? 4, 6, 8। অর্থাৎ আমাদের 2 করে গ্যাপ, 2 করে আমাদেরকে 8 পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, তাহলে 0, 2, 4, 6, 8, অর্থাৎ 2, 4, 6, 8। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ আমাদের আছে কত? 8। হ্যাঁ,
তাহলে দেখো যখন 1 টাকা চাহিদার পরিমাণ কত হয়েছে, চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক। 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ হয়েছে 8 একক, অর্থাৎ দাম এবং চাহিদার সম্মিলিত বিন্দু হয়েছে যেটা এ। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ হয়েছে 8 একক, দাম এবং চাহিদার মধ্যে যে সম্মিলিত বিন্দুটা হয়েছে সেটা হচ্ছে এ। দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ কত হয়েছে 6 একক। দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক, দাম এবং চাহিদার মধ্যে যে প্রাপ্ত বিন্দু সেটা হচ্ছে বি। এবার আসো দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যে প্রাপ্ত বিন্দুটা আমরা পেলাম সেটা হচ্ছে সি। অর্থাৎ এই বিন্দুগুলো আমরা এখন যোগ করে দিব, এ বি সি, নাম দিয়ে দিলাম ডি ডি চাহিদা রেখা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম এই চাহিদার সূচি থেকে কিভাবে চাহিদা রেখা আঁকতে হবে। তোমরা সুন্দর করে খাতা নিয়ে বসবে এবং এই রেখাগুলো আঁকবে। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে একটা লম্ব অক্ষভিত্তিক রেখা নেবে, এরপরে ভূমি অক্ষভিত্তিক রেখা নেবে। হ্যাঁ, যখন তুমি চাহিদা রেখা আঁকবা, চাহিদা রেখায় লম্ব অক্ষে দাম থাকবে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ থাকবে। চাহিদার পরিমাণটা হবে ভূমি অক্ষে আর দামটা হবে লম্ব অক্ষে। আমি আবার বলে দিচ্ছি, দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ 8 একক, দাম এবং চাহিদার মধ্যে যে প্রাপ্ত বিন্দু সেটা হচ্ছে এ। দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ 6 একক, দাম এবং চাহিদার মধ্যে সম্মিলিত বিন্দু হচ্ছে বি। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ 4 একক, তাহলে দাম এবং চাহিদার মধ্যে সম্মিলিত বিন্দু হচ্ছে সি। হ্যাঁ, তাহলে এ বি সি বিন্দুগুলো যোগ করে চাহিদা রেখা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম আমরা আরও সামনে আরও করব। যেহেতু তোমাদের সাথে আজকে প্রথম একটা চিত্র আঁকলাম, হ্যাঁ, তোমরা সুন্দর করে এটা করবে। হ্যাঁ, এরপর আমরা কিন্তু প্রত্যেকটা বিধিরই একটা ব্যতিক্রম থাকে। হ্যাঁ, যখন চাহিদার বিধিটা কী ছিল, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে না বা দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে না। সেক্ষেত্রে কী হবে, চাহিদার বিধিটার ব্যতিক্রম হবে। হ্যাঁ, সেই ব্যতিক্রমগুলো তোমরা সুন্দর করে পড়বে। তারপর আমি তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। প্রথমে আমরা আসি যে গিফেন দ্রব্য। হ্যাঁ, গিফেন দ্রব্য তোমরা অনেকে হয়তো বা নামটা শুনেছো যারা 9-10 অর্থনীতি পড়ছো। হ্যাঁ, তাহলে গিফেন দ্রব্যটির নামকরণ করেছে স্যার রবার্ট গিফেন। কত সালে করেছেন? 1840 সালে করেছেন। হ্যাঁ, তাহলে গিফেন দ্রব্যটা হচ্ছে তোমার নিকৃষ্ট মানের দ্রব্য। হ্যাঁ, সেই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম হয়। সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে না বা দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে না। যেমন বাজারে মোটা চাল, লাল আটা, এগুলো কিন্তু দাম বাড়লেও তোমার চাহিদার পরিমাণ কমবে না। ঠিক আছে, সেক্ষেত্রে চাহিদা বিধিটার ব্যতিক্রম হবে এবং চাহিদা রেখার আকৃতি কিন্তু এরকম হবে না। এখানে চাহিদা রেখার আকৃতিটা কীরকম, বাম থেকে ডানে নিম্নগামী। পরীক্ষা কিন্তু আসে যে চাহিদা রেখার আকৃতি কেমন, বাম থেকে ডানে নিম্নগামী, এবং চাহিদা রেখার ঢালও কিন্তু হবে এই কারণে ঋণাত্মক। ঠিক আছে, এবার আমরা আসি যেটা ভ্যাবলেন দ্রব্য। এটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। এটা থমাস ভ্যাবলেন এটা নামকরণ করেছেন। যেমন স্বর্ণ, হীরা, দামি গাড়ি, মোটরসাইকেল। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দাম বাড়লেও চাহিদার পরিমাণ কমে না, কারণ ওনারা বিভিন্ন ধরনের মডেল চেঞ্জ করে। সেক্ষেত্রে ওনার দামটা এখানে ফ্যাক্ট হয় না। হ্যাঁ, আরেকটা হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির পরিবর্তন হলেও কিন্তু চাহিদা বিধিটা কার্যকরী হবে না। চাহিদার বিধিটা মাথায় রাখতে হবে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। কিন্তু ব্যতিক্রমের ক্ষেত্রে কিন্তু এটা উল্টা হবে, দাম বাড়লে কিন্তু চাহিদার পরিমাণ কমবে না, বাড়বে। সেক্ষেত্রে কিন্তু এটার ব্যতিক্রম হবে। হ্যাঁ, আবার আছে ধরো তোমার আয়ের পরিবর্তন। তোমার আয় যদি বেড়ে যায় সেক্ষেত্রে জিনিসের দাম বাড়লেও তোমার চাহিদা কমবে না। হ্যাঁ, আরেকটা আছে যেমন অবস্থাগত কারণ। অবস্থাগত কারণে অনেক সময় চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম ঘটে। যেমন ধরো কোনাপাড়া এলাকায় যদি মহামারী দেখা দেয়, কলেরা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু মাছের দাম কমলেও চাহিদার পরিমাণ বাড়বে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম ঘটে। যেমন দু একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুমি নাম বলতে পারো তোমরা হয়তো বা, যেমন লবণ, ঔষধ। হ্যাঁ, এখানে জীবনমরণের অনেক প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু দাম বাড়লেও চাহিদার পরিমাণ কমবে না, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। হ্যাঁ, এরপর আছে ভোক্তার অজ্ঞতা। অনেক সময় ভোক্তা বুঝতে পারে না, হ্যাঁ, যে দাম বেশি না কম, সেক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটার ব্যতিক্রম ঘটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
আজকে চাহিদা তোমাদের সাথে এই পর্যন্তই। চাহিদা কাকে বলে, চাহিদার বিধি কাকে বলে, হ্যাঁ চাহিদা বিধির ব্যতিক্রম সুন্দর করে পড়বা। এরপরে তোমাদের সাথে আরেকটা টপিক, সেটা হচ্ছে আমি যে তোমাদের সাথে চাহিদার সূচি এবং চাহিদা রেখা আঁকলাম। হ্যাঁ, এই চাহিদার সূচি আর চাহিদা রেখার মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য আসে। তাহলে তুমি যখন চাহিদার সূচি করবা তখন দেখবা যে তুমি যে কোনো দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্কটা যখন তালিকা আকারে প্রকাশ করবা সেটা হবে চাহিদার সূচি। হ্যাঁ, আর যখন রেখাচিত্রে প্রকাশ করবা সেটা হবে চাহিদা রেখা। হ্যাঁ, তাহলে চাহিদার সূচিতে দেখো বাম পাশে দাম, ডান পাশে চাহিদার পরিমাণ, আর চাহিদা রেখায় লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। হ্যাঁ, তাহলে সুন্দর করে চাহিদা পড়ে ফেলবা তোমরা বাসায়। আজকে এই পর্যন্ত। সামনের ক্লাসগুলো ফলো করবে এবং বাসায় পড়াশোনা করবে, আবার সবাই বই কিনে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।